এমন গোমরা মুখ করে বসে আছিস কেন? সাবজেক্ট পাচ্ছি না রে। ও, এই ব্যাপার। বল কোনটা চাই? মানে, ইতিহাস, ভূগোল, ইংলিশ, বাংলা, অঙ্ক, বিজ্ঞান কোনটা চাই বল। এসব কি বলছিস তুই? তোর সাবজেক্ট চাই বললি যে। তাই তো সাবজেক্টের নাম বললাম তোকে। ইয়ার্কি মারছিস তো? তুইও সবার মতো হয়ে গেলি? সাবজেক্ট মানে আমি যা আঁকবো তার কথা বলছি। মানে এবার একটা ম্যাগাজিনের ফ্রন্ট পেজের জন্য ডাক পেয়েছি, কিন্তু সাবজেক্ট আসছে না আমার মাথায়। বুঝেছি বুঝেছি, এক কাজ কর, একটা জাল ফেলে বসে পড়, ধরতে পারবি তোর সাবজেক্ট। আবার ভুলভাল বকছিস, যা তো এখান থেকে। আচ্ছা আচ্ছা, সরি। আসলে তোর মুড ঠিক করতে এতক্ষণ জ্বালাচ্ছিলাম। কৃষ্ণেন্দু একলা চুপচাপ বসে দেখছে ওর চারপাশে কত মানুষের ভিড়। তবুও নিজেকে ভীষণ একা লাগছে। ভিড়ের মাঝেও কি এমন একা লাগে কখনো? হয়তো লাগে একা যখন মনের মানুষ থাকে না আশেপাশে। কৃষ্ণেন্দু বরাবরই ধীর স্থির শান্ত স্বভাবের। ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি রং তুলি ক্যানভাস নিয়ে ব্যস্ত থাকতেই ভালোবাসত। কল্পনার জগৎটাকে সাদা ক্যানভাসে তুলির টানে এঁকে চোখের সামনে তুলে ধরতে ভালোবাসে ও। স্বল্পভাষী কৃষ্ণেন্দুর ছোট থেকেই একটাই বন্ধু, নীহারিকা। নীহারিকা কৃষ্ণেন্দুর স্বভাবের ঠিক উল্টোটা। সবসময় বকবক করে, হাসি মজায় জীবন কাটাতে ভালোবাসে। ওকে দেখলেই সবার মন ভালো হয়ে যায়। এমন হাসি খুশি মুখ দেখে মন ভালো না হয়ে যাবে কোথায়? ওকে দেখলে মনে হয় ওর জীবনে দুঃখ কখনো আসেনি, আর ওকে কখনো দুঃখ ছুঁতেও পারবে না। কিন্তু বিধাতা যে পরিহাস করবে ওই মেয়ের সঙ্গে, তা কি কেউ জানতো? নীহারিকা যখন জানতে পারল রোগটা ওকে গ্রাস করবে, ধীরে ধীরে নিজের চিকিৎসা নিজেই চালাতে শুরু করলো। বন্ধু ডাক্তারদের সহযোগিতা পেয়ে চিকিৎসা শুরু হলেও ক্ষয় হচ্ছিল ধীরে ধীরে। ওর বন্ধু ডাক্তার পিনাকি সোম, সংঘমিত্রা মজুমদার ও অন্যান্যরা ওদের সিনিয়র ডক্টর চিন্তামণি আইয়ারের কাছেই ওকে নিয়ে যায়। ডক্টর আইয়ার ওকে যত দেখছে ততই অবাক হয়েছে। এত যন্ত্রণা নিয়ে কি করে ও এমন হাসি খুশি থাকতে পারে। ওর বাড়িতে এই খবর জানাতে চায়নি ও প্রথমে, পরে সুযোগ বুঝে মাকে গুছিয়ে বলবে সবটাই। ও জানতো মা শোকেও শক্ত থাকতে পারবে, ওর মনোবল বাড়াতে পারবে, কিন্তু বাবাকে বলার মতো সাহস ওর ছিল না। বাবা যে সহ্যই করতে পারবে না এমন কথা। আরও একজনকে জানায়নি নীহারিকা এই কথা, কৃষ্ণেন্দু জানতো না। নীহারিকা ভয় পেত এই খবর পেয়ে যদি শোকে দুঃখে ও আঁকাটা ছেড়ে দেয়। এর আগেও একবার এমন হয়েছিল। কৃষ্ণেন্দু ওর বড় পিসির মৃত্যুর শোকে পাথর হয়ে গিয়েছিল। বড় পিসি ওর মায়ের মতন ওকে যত্ন করেছে। ওর মা চাকরি করতো, তাই বেশিরভাগ সময়টাই বড় পিসির সঙ্গে কাটিয়েছে। ওই সময় নীহারিকা কৃষ্ণেন্দুকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আঁকায় ফেরায়। কৃষ্ণেন্দু ও আঁকা দুটি যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত। আঁকা না থাকলে কৃষ্ণেন্দু বাঁচবে না, তাই তো নীহারিকা ওকে কোনোভাবেই জানাতে চায় না। নীহারিকা তখন সারাদিন হাসপাতালে ভর্তি রয়েছে। বাড়িতে জানিয়েছে যে দিন সাতেকের জন্য মেডিকেল ক্যাম্পে অন্য জেলায় যেতে হবে। শুধু ওর মা জানতো আসল কথা। ওর ফোনে বারবার ফোন করে যখন পায়নি, ওর বাড়িতে ফোন করে কৃষ্ণেন্দুর বাবা। নীহারিকার মা ফোন ধরতে কেঁদে ফেলে। কি বলছেন দাদা, এখনও কেমন আছে? কোন হাসপাতালে? ভালো নেই, 48 ঘন্টা দেখবে ডাক্তাররা। সিটি কেয়ার সুপার স্পেশালিটি হসপিটালে আছে। ওইখানে কি আমাদের নিহারের কেউ চেনাশোনা আছে? খোঁজ পেলে ভালো হতো। কিন্তু দাদা, ও এখন যেখানে আছে ওর কাছে যে কোনো ফোন যাবে না। ওকে ফোন করেছি, ধরেনি। বন্ধুই তো বিপদের দিনে কাজে আসে। ও নিশ্চয়ই আপনাকে ফোন করবে কোনো না কোনো সময়, তখন বলবেন আমায় যেন কল করে নেয়। নীহারিকার মা কিছু বলতে পারেনি আর। কি করে ওনাকে বলবে নিজের মেয়ের এই শারীরিক অবস্থার কথা? ও যে বলতে না করেছে, ও নিজে কি যন্ত্রণায় আছে তা কী করে জানবে সবাই? নীহারিকা কোনো সাহায্য করতে পারেনি। নিজেও 7 দিনের বেশি হাসপাতালে ছিল। কেমোথেরাপির পর চুলগুলো উঠে যাচ্ছে দেখে ন্যাড়া করিয়ে দেয় হাসপাতাল থেকে। আয়নায় নিজেকে দেখে কেঁদে ফেলে নীহারিকা। বড় সাধের এই চুল ছিল ওর। সঙ্ঘমিত্রাকে দিয়ে নিউ মার্কেট থেকে একটা পরচুলো কিনে এনে পরে ফেলে সে। মেডিটেশন করতে শুরু করে নিজের মনের জোর বাড়াতে। বাড়িতে ফিরে মায়ের কাছে কৃষ্ণেন্দুর দুর্ঘটনার খবর পেয়ে ওর কাছে ছুটে যায়। কিন্তু ওর বাবা ওকে বাড়ির ভিতরে যেতে দেয়নি। কৃষ্ণেন্দুর সঙ্গে ফোনেও কথা বলতে দেয়নি। নীহারিকা ভিতরে ভিতরে কষ্ট পেলেও মুখে প্রকাশ করেনি।
কৃষ্ণেন্দুকে লেখা মেসেজের উত্তর পায়নি দেখে নিহারিকা ওর পাশের বাড়ির ছেলেটিকে খোঁজ আনতে বলে। প্রয়োজনে যেন ওকে একটু কথা বলিয়ে দেয় ফোনে। নিহারিকা মনে মনে ঠিক করে ফেলে ওকে ফোনে সরি বলে নেবে। কিন্তু এবারে যা খবর পেল তা শুনে থম মেরে গেছে নিহারিকা। ওই ছেলেটাকে দিয়েই খোঁজ নেওয়ায় যে সে কোন ডাক্তার ওর চিকিৎসা করছে, ডাক্তারের খোঁজ পেয়ে নিহারিকা ছুটে যায় কৃষ্ণেন্দুর শারীরিক অবস্থার খোঁজ নিতে। অথচ নিজের শরীর এখন একদম ভালো যাচ্ছে না। মাঝে মাঝেই চোখের সামনে আঁধার নেমে আসে, মাথা ঘুরে পড়ে যায়। ও নিজে ডক্টর আইয়ার ওকে একা চলাফেরা করতে বারণ করে দেয়। তাই ও কখনো কখনো মায়ের সঙ্গে তো কখনো বন্ধুদের সঙ্গে বাইরে যায়। কৃষ্ণেন্দু ডাক্তারের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎই সেদিন মাথা ঘুরে পড়ে যায় নিহারিকা। ওই হাসপাতালে ভর্তি করা হয় তৎক্ষণাৎ। ওর বাড়িতে খবর দেওয়া হলে মা এসে মেয়েকে দেখে শিউরে ওঠে। কয়েক ঘন্টার মধ্যেই যেন মেয়েটার শরীরে লাবণ্য চলে গেছে। এমনিতেই দিন দিন রোগা হয়ে যাচ্ছিল। চোখের কোলে কাজলের কালি লেপটে রাখা হয়েছে এমন। ঠোঁট দুটো শুকনো থাকতো। ওর বাবা ওকে দেখে কিছু বললেই নিহারিকা তখন বলতো, আমার কাজের খুব চাপ যাচ্ছে বাবা, তুমি বুঝবে না। এই চাপেই দেখবে একদিন পটল তুলব। তখন কিন্তু কেঁদো না, বরং গর্ব করে বলো তখন, আমার নিহু কাজ করতে করতে পটল তুলেছে। ও পরিশ্রমী, ও অলস নয়। ডক্টর আইয়ারকে খবর দেওয়া হলে সে নিজেই আসে ওকে দেখতে। বোর্ড বসে নিহারিকাকে নিয়ে। জ্ঞান ফিরতেই চোখ খুলে দেখে ওর মা বাবা বন্ধুরা পাশে বসে আছে। ওর বাবা এতক্ষণে সব শুনে ফেলেছে। মেয়েকে শক্ত করে ধরে ওর বাবা বলে, কি কি চাই তোর নিহু? সব এনে দেবো, আমাকে ছেড়ে যাবি না তুই শুধু। আমি কথা দিচ্ছি, সত্যিই সব এনে দেবো তোর সামনে। চাঁদ চাইলে তাও এনে দিতে পারি রে মা। চাঁদ চাই না, দুটো কথা দাও, আমি চলে গেলে তুমি আর মা কাঁদবে না। আমার যত কাজ ছিল সব তোমরা এগিয়ে নিয়ে যাবে। এই যেমন ধর রাস্তার কুকুরদের প্রতিদিন দুবেলা খাওয়াই, তোমরাও খাওয়াবে। আলোর পৃথিবীর বাচ্চাগুলোকে প্রতি সপ্তাহে দেখাশোনা করতে যাবে একদিন। আমার সাধের বাগানের গাছগুলোকে দেখে রাখবে। আর 2 নম্বর হলো এই যে ডক্টর ভাস্কর রায়ের কাছে কৃষ্ণেন্দু চিকিৎসারত রয়েছে। আমি চলে গেলে চিরতরের জন্য ওকে আমার 2 চোখ দিয়ে দেবে। আমি সব কাগজপত্র থেকে মেডিকেল চেক আপ নানান রকমের টেস্ট করিয়ে নিয়েছি। সব ঠিক আছে বলেই চাই আমার চোখ দুটো যদি ওকে আলো দিতে পারে এ সময়, এর চেয়ে ভালো কিছু হবে না, তাই না? তবে ওকে বলো না, এসব সহ্য করতে পারবে না। শিল্পী মানুষ তো, মন খুব নরম। নিহারিকা চলে গেছে প্রায় 5 মাস হয়ে গেছে। কৃষ্ণেন্দুও এখন একেবারে সুস্থ। এখন একটা নামকরা এনজিওর ম্যাগাজিন নিয়ে কাজের সুযোগ এসেছে। আন্তর্জাতিক মানের ম্যাগাজিন এটি। আবারও সেই সমস্যা, সাবজেক্ট পাওয়া মুশকিল। যখন কোনো অর্ডার আসে তখনই ওর মাথাটা গলিয়ে যায়। আগে নিহারিকা এসে কিছুটা হলেও জট ছাড়াতো, কিন্তু এতগুলো মাস ধরে দুজনের দেখা সাক্ষাৎ নেই ওদের। কৃষ্ণেন্দু ওই রকম বাজে বন্ধুর সঙ্গে সম্পর্ক রাখতেও চায় না। ওর বাবার কাছে সবটা শুনে এই সিদ্ধান্ত নিয়েছে সে। তাই কাজে ডুব দিয়েছে এখন পুরোপুরি। এর মাঝেই ওই এনজিওর বেশ কিছু কাজের জায়গা ও ঘুরে ওদের কাজ দেখেছে। মোটামুটিভাবে একটা সাবজেক্টও খুঁজে পেয়েছে। এইভাবে ঘুরতে ঘুরতে আলোর পৃথিবীতে উপস্থিত হয় কৃষ্ণেন্দু। সেখানে একটা ছবি দেখে অবাক হয় সে। এই আঁকা তো তারই আঁকা। নিহারিকাকে ওর জন্মদিনে একবার দেওয়া হয়েছিল। কেমন হয়েছে বল নিহার? দারুণ হয়েছে রে। এই ছবিটা যত্ন করে রাখবো, আমি মরে গেলে এই ছবিতেই মালা দিতে বলবো আমার প্রিয়জনদের। পাগলি। ওই অনাথ আশ্রমের কর্তৃপক্ষর কাছে খোঁজ নিয়ে জানতে পারে যে নিহারিকা আর নেই। ওর মতো পরোপকারী মেয়েও এত সহজে চলে যেতে পারে তা ওনারা ভাবতেই পারছে না। জানেন দাদা, এই মেয়ের মৃত্যুর সময়ও ওর এক বন্ধুকে নিজের 2টো চোখ দিয়ে যায়। ওই বন্ধু নাকি দুর্ঘটনায় অন্ধ হয়ে গিয়েছিল, অথচ বন্ধুকে বলতেও না করেছে। এই যুগে পৃথিবীতে এমন মানুষ ছিল ভাবা যায় না। আমরা ভাগ্যবান তার দেখা পেয়েছি। তবে খুব মন খারাপ হয় ওর চলে যাওয়ার কথা মনে পড়লে। আলোর পৃথিবীতে দাঁড়িয়ে নিজের চোখের আলো ফিরিয়ে দেওয়া মানুষটার আড়ালে থেকে যাওয়ার কথা জেনে কান্নায় ভেঙে পড়ে কৃষ্ণেন্দু। বড় ভুল করে ফেলেছে বাবার কথায় ওকে ভুল বুঝে। এই ভুলের প্রায়শ্চিত্ত হয়তো এটাই, নিহারের 2 চোখ নিয়ে 2 অকৃতজ্ঞের মতো বেঁচে থাকায়। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।